রিয়াল মাদ্রিদ হেরে গেছে ওসাসুনার মাঠে 15 বছর পরে। তাতে লা লিগার শীর্ষস্থানটা যেখানে রিয়াল মাদ্রিদ উঠেছিল এক সপ্তাহ আগে, সেটাই আবার হাতছাড়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছে রিয়াল মাদ্রিদের। ওসাসুনার মাঠে হতাশার এক পারফরমেন্সে রিয়াল হেরেছে আন্তে বুদিমিরের ফার্স্ট হাফের পেনাল্টিতে তারা পিছিয়ে পড়েছিল। ভিনিসিয়াস জুনিয়র সেকেন্ড হাফে সমতায় দলকে ফিরিয়েছিলেন, কিন্তু নাটক জমেছে ম্যাচের শেষে গিয়ে, যখন রাউল গার্সিয়া ম্যাচের 90 মিনিটের সময়ে দুর্দান্ত একটা গোলে ওসাসুনাকে পাইয়ে দিয়েছেন স্মরণীয় এক জয়। 8 ম্যাচ পর লা লিগায় হারলো রিয়াল মাদ্রিদ, এবং এমন একটা সময় হারলো যখন তারা বার্সেলোনার সাথে নিজেদের পয়েন্টের ডিফারেন্সটা বাড়িয়ে নিতে পারতো। সেই রকম একটা সময় আসলে তারা হোঁচট খেলো। ম্যাচের শুরু থেকে রিয়াল মাদ্রিদ যখন প্রথমে যে গোলটা আসলে কনসিড করলো, সেই জায়গায় কোর্তোয়া সেই গোল কনসিডের আগে তিনি দুর্দান্ত একটা সেভ করেছিলেন। সেই কোর্তোয়াই যে ফাউল করে বসতেন ওই জায়গায় বুদিমির হচ্ছে পেনাল্টি থেকে গোলটা দিলেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এরপর মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদের তারা চাপে পড়ে গেছে, তারা কিভাবে আসলে সেই রিপ্লাইটা দেবে সেই জিনিসটার কোনো আসলে সলিউশন মিলছিল না। কিলিয়ান এমবাপ্পে তাই মনে হচ্ছিল যে তিনি খানিকটা নিঃসঙ্গ। গোল একটা করলেন, সেই গোলটা বাতিল হলো। এরপর যখন রিয়াল মাদ্রিদের জ্বলে ওঠা দরকার, তখন ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে আপনি আরো একটা পারফরমেন্স দেখলেন। টানা 4 ম্যাচ ভিনিসিয়াস জুনিয়র গোল করলেন, লাভ কি হলো? শেষ দিকে এসে রিয়াল মাদ্রিদের তালটা কাটলো কোথায়? রিয়াল মাদ্রিদের এই সিজনে যে ডিফেন্ডিং নিয়ে এত কথা বলা হয়, লাস্ট গোলটা আপনি টোটালি সেই জায়গায় দোষটা দিতে পারবেন রিয়াল মাদ্রিদের সেই ডিফেন্সিং লাইনের। আচ্ছা, রাউল আসেনসিও দুটো গোলেই তার কিছুটা ভুল আছে, কিন্তু রিয়াল মাদ্রিদের যে ব্যাক লাইন যেটা তারা বেনফিকার সঙ্গে ব্যবহার করেছিল, তার 4টার মধ্যে 3টাই পরিবর্তন করতে হয়েছিল এই ম্যাচে। রাইট ব্যাকে খেললেন কারভাহাল, এরপরে আলাবাকে নামানো হলো। আলাবা নামলেন, কারেরাস শুধুমাত্র থাকলেন, আর এই ছাড়া পুরোটাই চেঞ্জ করতে হয়েছে। রুডিগার এবং হুইসেনকে বিশ্রামে রাখতেই হতো রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়াকে। মিডফিল্ডে আমরা দেখলাম সুয়েমেনি, কামাভিঙ্গা, আর্দেগুলার, ভালভার্দে সবাই থাকলেন, আর ভিনিসিয়াস আর কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে জঘন্য ফুটবল খেলেছে। আপনি এটা এইটা একদম পরিষ্কার করে বলা যায়, এবং ওই ম্যাচে কোনোভাবেই তাদের এগিয়ে যাওয়ার কথা নয়। রাদার ওসাসুনা তারা যেভাবে মিডফিল্ড থেকে বল একটা ছুড়ে দিয়েই তাদের ফরওয়ার্ডরা রান দিচ্ছিলেন, সেখানে বিপদে পড়ে যাচ্ছিলেন তিবো কোর্তোয়ার কয়েকটা ভালো সেভ ফার্স্ট হাফে আছে, একটা হেডার বার পোস্টেও লেগেছে। এই পরিস্থিতিতে ম্যাচ গোল শূন্য অবস্থায় ছিল। তারপরে ওই লং বল যখন তিবো কোর্তোয়ার পায়ের পাড়া গিয়ে পড়লো আন্তে বুদিমিরের উপরে, রেফারি বললেন যে না, এটা হচ্ছে একটা ডাইভ দিয়েছো তুমি, হলুদ কার্ড দেখালেন বুদিমিরকে, হলুদ কার্ড দেখানো হলো। পরে ভিআর দেখা গেল যে না, এটা পেনাল্টি। ওই পেনাল্টি নিয়ে অনেক সংশয়ের জায়গা আছে, অনেক আলোচনা করতে পারেন। আমার কাছে এটা মনে হচ্ছে পরিষ্কার পেনাল্টি কিক, কারণ গোলকিপার কোর্তোয়ার ওই যে ফুট বাঁ পাটা গিয়ে পড়েছে আন্তে বুদিমিরের। পেনাল্টি নিয়ে আমার মনে হয় কোনো সন্দেহ থাকা উচিত না। হয়তো আপনি যদি সেটা ভিআর এ না যেত, খোলা চোখে দেখলে বা খালি চোখে দেখলে মনে হতে পারতো আপনার সেইটা পেনাল্টি না, কিন্তু যখন সেটা ভিআর এ চলে গেছে, তখন মনে হয় এখানে একটা প্রপার ডিসিশনই দিয়েছেন রেফারি। যদিও এই রেফারির আন্ডারে 2টা ম্যাচে রিয়াল মাদ্রিদ হারলো। এইটা ধরেন রিয়াল মাদ্রিদ কেন্দ্রিক আলোচনা, কিন্তু এইখানে আসলে আমার কাছে মনে হচ্ছে এটা পরিষ্কার পেনাল্টি, এটা নিয়ে নো ডাউট। সেখান থেকে ওসাসুনা গোল করলো। সেকেন্ড হাফে এবার আসেন। সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদের এমন কোনো আহামরি বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয় নাই। যে গোলটা ভিনিসিয়াস জুনিয়র করেছেন, এটা আসলে ভালভার্দের একক কৃতিত্ব। তিনি মিডফিল্ড থেকে রান নিয়ে ঢুকে পড়লেন বক্সের ভেতরে, এরপরে যে ক্রস করলেন ভিনিসিয়াস সেখানে কানেক্ট করতে পেরেছেন। তবে এর আগ পর্যন্ত এমবাপ্পে আর ভিনিসিয়াস এই দলটার মনে হচ্ছিল কেউ যদি গোল করতে পারেন, এই দুজনের কেউ একজন করবেন। কিছুক্ষণ আগে এমবাপ্পের একটা গোল, যেটা তিনি বল জালে জড়িয়েছিলেন, সেটা অফসাইডের কারণে বাতিল হয়েছিল। কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস বাদে বোঝাই যাচ্ছিল যে ইন্ডিভিজুয়াল কোনো একটা ব্রিলিয়েন্স ছাড়া এই ম্যাচে রিয়াল মাদ্রিদ উদ্ধ হতে পারবে না। সিস্টেম কাজ করছিল না। আরবেলোয়ার সিস্টেম এই ম্যাচে কোনোভাবে কাজ করছে না। আরবেলোয়ার সিস্টেমটা এইটাই, এতদিন ধরে দেখলেন আরবেলোয়ার সিস্টেম, এটা ভালো প্রশ্ন। আরবেলোয়ার সিস্টেম এইটাই, সিস্টেম হচ্ছে যে তার ফ্রন্ট লাইন যদি এমবাপ্পে ভিনিসিয়াসরা ম্যাচ বের করে দেন, তাহলে ম্যাচ বের হবে, নইলে ম্যাচটা বের হবে না। মিডফিল্ড আমার কাছে মনে হয় না যে ওইভাবে আসলে ওয়ার্কআউট করছিল। যে সিস্টেম হচ্ছে এইটা, যে ভালভার্দে একটা রান নিছেন, কোয়ালিটি প্লেয়ারদের এত ভালো রিয়াল মাদ্রিদের যে কেউ একটা রান নিলে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি দিয়ে রিয়াল মাদ্রিদ ম্যাচ বের করছে ফুল তাই। এরপরে আপনি খেলছেন একটা লো ব্লক টিমে রেখেছেন। লো ব্লক বলাটা উচিত হচ্ছে কিনা আমি জানি না, কারণ ওই পাশে তারা রিয়াল মাদ্রিদের ডিফেন্সকে পুরোটা সময় তটস্থ রেখেছে। বল একটা করে আসে, মিডফিল্ড থেকে সাপ্লাই হয়, আর সেখান থেকে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা দৌড়ের উপরে থাকেন। যেভাবে তারা দৌড়ের উপরে থাকলেন ম্যাচের একেবারে শেষ অংশে গিয়ে, রাউল আসেনসিও স্লিপ একটা কেটে মাঠের থেকে প্রায় চলে যাচ্ছে। দেখেন স্লাইডটা যে রাউল আসেনসিও করলেন,
ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড কিন্তু তার পেছনে ছিলেন, হ্যাঁ তিনিও কিন্তু জাজ করে ফেলেছিলেন যে রাউল আসানসিও স্লিপ করে তিনি বের হয়ে কি যাচ্ছেন, টার্নটা নিয়েছেন ঠিক তাই না? আছে। দুইজন কিন্তু আপনার হচ্ছে ওই পুরা ওই যে স্লিপটা যে তিনি মিস করলেন, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকেও কিন্তু আপনার বলের ডিরেকশন থেকে ওইটাতেই মিস হয়ে গেছে। পুরা ডেভিয়েট হয়েছে। তারপরে যে ফিনিশিংটা, ওইভাবে ঢুকে পড়া, ওইভাবে ড্রিবল করা, একজনকে কাটিয়ে ফেলা, এরপরে ফিনিশিং, তারপর আপনি রিয়াল মাদ্রিদের এগেইনস্টে নিজের ঘরের মাঠে গোল করেছেন, যে গোলে 15 বছর পরে আপনি রিয়াল মাদ্রিদকে নিজেদের ঘরের মাঠে হারাতে পেরেছেন। ওসাসুনার জন্য স্বপ্নের রাত, কিন্তু দুঃস্বপ্নের রাত রিয়াল মাদ্রিদের জন্য। এখন রিয়াল মাদ্রিদের এই হারের পেছনে বলছেন আলভারো আরবেলোয়া যে বুধবার টু শনিবার বা মঙ্গলবার টু শনিবার ম্যাচ খেলাটা আসলে তার দলের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। এটা মানে একটা যেহেতু excuse হবে ভাই। চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু দলটা খেলেছে, কিন্তু এমবাপ্পেকে তো বিশ্রাম দেওয়া যেতে পারতো। মানে এমবাপ্পেকে তো আপনি আগের ম্যাচেও তো বিশ্রামই তো লা দিয়েছেন, লিগার ম্যাচে। হ্যাঁ লা লিগার ম্যাচে তো বিশ্রাম দিয়ে তারপর তো আপনি এই ম্যাচটা হচ্ছে হ্যাঁ। এমবাপ্পেকে খেলালেন। আর এখন না আসলে বিশ্রাম দেওয়ার মতো কোনো জায়গায় আসলে রিয়াল মাদ্রিদ নাই। আমাদের গতি ছিল না, ডিপ ডিফেন্সিভ লাইনের বিপক্ষে বল আরো দ্রুত মুভ করতে হতো। আমরা লেফট উইংয়ে অনেক বেশি ফোকাস করেছি, যেটা স্বাভাবিক, কিন্তু ওদের কাজ সহজ হয়ে গেছে তাদের। বুধবার ম্যাচ খেলে আবার শনিবারে খেলা কঠিন, কিন্তু আমাদের কাছে এগুলো প্রত্যাশিত, মাদ্রিদে এমন হবেই। আচ্ছা, বুঝতে পারছেন তিনি কিন্তু কি একটা জিনিস নির্দেশ করছেন। লেফট সাইডে কে খেলেন? এমবাপ্পে এবং ভিনিসিয়াস। ভিনিসিয়াসরা ওই সাইড বেশি ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদের অ্যাটাক, যেটা অপোনেন্টকে ডিফেন্ড করতে সাহায্য করছে বলে দাবি করছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। এবং এই যে লা লিগায় আমার কাছে মনে হচ্ছিল শীর্ষস্থানটা তারা পেয়েছিল একটা উপহারে, মানে জিরোনা যে উপহারটা তাদেরকে দিয়েছিল সেটা তারা আবার নিজেরাই খোয়ালো নিজেদের দোষে। ওসাসুনার এই ম্যাচ যে তাদের কঠিন হবে জানা ছিল তো, কারণ ওসাসুনা তাদের কয়েকটা ম্যাচের হোম রেকর্ড যথেষ্ট ভালো। এবং দেখেন এইটার ফলে হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদ নিজেরাই আবার চাপে পড়লো। তাদের হচ্ছে আপনার ওই যে এনজয়মেন্ট পিরিয়ডটা আমার মনে হয় ছোট হয়ে গেল লা লিগায়। ফাইন, এখন আপনি হচ্ছে এই ম্যাচের পর আরবেলোয়াকে এই কোয়েশ্চেনও ফেস করতে হচ্ছে যে আপনি তখন ফেদে ভালভার্দেকে কেন তুললেন, আপনি তো কিলিয়ান এমবাপ্পেকে তুলতে পারতেন। এমবাপ্পের কালকের দিনটা তার ছিল না, এমবাপ্পের খেলা দেখে যেটা মনে হয়। এমবাপ্পের যে দিনটা ছিল না, এটার কারণে এমবাপ্পে তো হাফ ফিট মনে হয় আমার কাছে। মানে কেন লা লিগার আগের ম্যাচে বিশ্রামের পরে যখন বেনফিকার সঙ্গে তার খেলতে হইলো, বেনফিকার সঙ্গে খেলার পরে টানা 2টা ম্যাচ পুরোপুরি ফিট থাকলে তো তাকে ওই লা লিগার আগের ম্যাচটা বোধহয় কিছুটা সময় গেম টাইম দেওয়া হতো। সেই সময় ওইটার মধ্যে আসলে দরকার পড়ে না এমবাপ্পেকে নামানোর। তো এই ম্যাচে যখন নামালেন, কোনো কিছু যখন ক্লিক করছিল না, আপনি গনজালো গার্সিয়াকে তো নামিয়েছেন ফেদে ভালভার্দের জায়গায়। ওইটা হচ্ছে কেন করলেন এমন প্রশ্ন আসলে তিনিও বলেছেন না, ভালভার্দেকে তিনি রেস্ট দিতে চেয়েছেন। হ্যাঁ, ভালভার্দে তার দলের হচ্ছে ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার। সো ওই জায়গাটায় মনে হয়েছে যে তিনি আসলে খুব বেশি রিস্ক, মানে এমবাপ্পে এবং ভিনিসিয়াসকে নিয়ে খুব বেশি রিস্ক আসলে তিনি নেবেন না। এই ম্যাচটা বদলে ফেলে এই টাইপের রিস্ক বা কোশ্চেনের মুখে আসলে তিনি পড়তে চাইবেন না। কিন্তু ভালভার্দেকে বোধহয় বিশ্রাম দেওয়ার প্রয়োজন ছিল, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাও তো ম্যাচ আছে, গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তাই না? বেনফিকার সাথে। মানে রিয়াল মাদ্রিদকে যেটা চিন্তা করতে হচ্ছে সেটা বার্সেলোনাকে তো চিন্তা করতে হচ্ছে না। বার্সেলোনার তো এই চ্যাম্পিয়ন্স লিগের হ্যাপাটা অন্তত পক্ষে নাই, এই প্লে অফ খেলার হ্যাপাটা, এবং মোটে 1-0 গোল একটা লিড আছে। ম্যাচ এখনো সিল না, সিকিউর না, পুরোপুরি ওপেন এই আছে। ম্যাচে যা যা হয়েছে ফার্স্ট লেগে, তারপরে পরের লেগে আরো অনেক ঘটনা আসলে ঘটবে বেনফিকার সঙ্গে সেই ম্যাচে। কিন্তু লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা রিয়াল মাদ্রিদের আজকে হাতছাড়া হয়ে যেতে পারে যদি বার্সেলোনা আজকে ম্যাচটা জিতে যায়। তাহলে বার্সেলোনা আবার 1 পয়েন্টের লিডে উঠে যাবে, রিয়াল মাদ্রিদ নেমে যাবে 2-এ। আতলেতিকো মাদ্রিদ শুরুতে গোল হজম করেও শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে, তারা পয়েন্ট টেবিলে অবশ্য এক ধাপ নেমে গেছে। সেটার সমীকরণ অবশ্য আলাদা, হেড টু হেডের যে ডিফারেন্সটা নেওয়া হয় লা লিগায় সেই বিচারে বার্সেলোনা আজ রাতে তাদের ম্যাচ লেভান্তের বিপক্ষে, যে লেভান্তে লা লিগার পয়েন্ট টেবিলে তলার দিকে অবস্থান করছে 19 নম্বরে। এবং লেভান্তে রিসেন্ট টাইমসে কখনো আসলে বার্সেলোনাকে হারাতে পারে নাই। লেভান্তে নিজেরাও আসলে জিততে পারছে না। বার্সেলোনার কাছে একটা স্বস্তি হবে, তারা ন্যু ক্যাম্পে ফিরছে। এর আগে 2টা যে তারা ম্যাচ হারলো, আতলেতিকো মাদ্রিদের সাথে আপনি ম্যাচ হারলেন, এরপর যে আপনি জিরোনার সাথে ম্যাচ হারলেন, নিজের মাঠ আপনার ছিল না, অ্যাওয়ে ম্যাচ। আপনি হচ্ছে হোম ম্যাচে ফিরছেন। এবং এই যে লেভান্তের এগেনস্টে আপনি যখন মাঠে নামছেন, এবারের লা লিগাতেই বার্সেলোনা নিজেদের মাঠে কোনো ম্যাচ হারে নাই। সুতরাং নিজেদের হোম গ্রাউন্ডে ফর্মে ফেরার জন্য সবচেয়ে ভালো একটা মোমেন্টেই হান্সি ফ্লিকের দল তিনি পাচ্ছেন আজ রাতেই। এবং তার তো আপনার টেনশনও নাই, পেড্রি হচ্ছে গিয়ে দলের সাথে অনুশীলনে যুক্ত হয়েছেন, মার্কাস রাশফোর্ড যুক্ত হয়েছেন, গাভিও আপনার গ্রুপ প্র্যাকটিসগুলো করছেন। সুতরাং বার্সেলোনার এখন কাজই হবে রিয়াল মাদ্রিদের ওই হানিমুন পিরিয়ডটাকে আরো শর্ট করে নিজেদের আবারও টপে চলে যাওয়ার। বার্সেলোনার এই ম্যাচটায় জেতার
উপহার হচ্ছে লা লিগার শীর্ষস্থানটা পুনরুদ্ধার করা। এর চেয়ে বড় উপহার তো এই দলের জন্য আর হতে পারে না, এর চেয়ে বড় মোটিভেশন তো এই দলের আর হতে পারার কথা ছিল না। বার্সা যে দুটা ম্যাচ হেরেছে, অর্থাৎ আতলেতিকো মাদ্রিদ আর জিরোনার সঙ্গে, এইটা একটা কোপা দেল রের ম্যাচ, একটা ছিল লা লিগার ম্যাচ, দুটোই অপ্রত্যাশিত ফল তাদের দিক থেকে বিচার করলে। সেই দুটো ম্যাচের পরে হান্সি ফ্লিক বলেছিলেন যে আমার দল এখন বিশ্রামে যাচ্ছে, এবং ওই প্রথম তারা 6 দিন 7 দিনের একটা বিশ্রাম পেল। এই বিশ্রামের কদিন আবার একেবারে টোটালি বিশ্রামে ছিল, 2 দিন হচ্ছে complete টোটালি rest ডে দেয়া ছিল। হয়েছিল। এরপরে হচ্ছে তারা ম্যাচ প্রিপারেশনে ঢুকেছে, এবং ম্যাচ প্রিপারেশনে ঢুকে তাদের লেভান্তে নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা হয়তো করতে হয় না, আমরা ধরে নিচ্ছি এই কারণে, কারণ লেভান্তে গত কয়েকটা ম্যাচ আসলে গোলও করতে পারে না। যদিও লেভান্তেকে ধরা হয় বার্সেলোনার ওয়ান অফ দ্য বুগি টিমস হিসেবে, লা লিগায় বরাবর তাদের একটা পরীক্ষা লেভান্তে নিয়েছে। এই সিজনেও আপনি ফার্স্ট ম্যাচে দেখবেন যে বার্সা একটা পরীক্ষা তাদের দিতে হয়েছে, যদিও ম্যাচ শেষ পর্যন্ত তারা নাটক ফাটক জমিয়ে জিতেছে। বার্সার জন্য আরেকটা আইডিয়াল সিনারিও পাওয়া গেছে যে জিরোনার সঙ্গে তারা ম্যাচটা ওইভাবে হারার পরেও রিয়াল মাদ্রিদ আবার তাদেরকে তাদের ওই প্রাপ্যটাই সম্ভবত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই ম্যাচে ওসাসুনার কাছে হারের পরে। বার্সার আজকের 11টা দেখার দিকে একটা আকর্ষণ আমার আছে। রাফিনা শুরু থেকে স্টার্ট করবেন আমরা এক্সপেক্ট করতে পারি, যেহেতু এই কটা দিন গ্যাপ গেছে। লামিন ইয়ামাল সম্ভবত রোজা রেখেই ফুটবল খেলবেন, এরকম একটা আলোচনা স্পেনে আছে, চাউলু আছে, কিন্তু ওই সময় ইফতারের কি অবস্থা হবে, মানে প্রিমিয়ার লিগে যেরকম একটা বিরতি দেওয়া হয় লা লিগায় সেরকম নাই, কিন্তু নিশ্চয়ই তাকে ফ্যাসিলিটেট করা হবে লামিন ইয়ামালকে। এই ব্যাপারটার দিকেও একটা নজর থাকবে যে লামিন ইয়ামাল, আমরা দেখেছি এর আগে কারিম বেনজিমা রোজা রাখতেন, চ্যাম্পিয়ন্স লিগে খেলতেন, এরপরে ইফতার করতেন বা হ্যাট্রিক ম্যাট্রিক করে দিতেন। এই ব্যাপারটাও দেখতে চাই যে লামিন ইয়ামাল তিনি আসলে লা লিগার এই ম্যাচগুলো কি করে অপারেট করেন। বার্সেলোনার ফুল মেডিকেল টিম লামিন ইয়ামাল রোজা রেখে খেলবেন, এবং রোজার মধ্যে লামিন ইয়ামালদের 4টা ম্যাচ পড়বে, পার্টিকুলারলি লামিন ইয়ামালের, বার্সেলোনার আর কি। তো ওই জায়গায় তাদের কিন্তু মেডিকেল রুটিনটা ওইভাবেই তারা সেট করে ফেলেছেন, যেন শেষ দিকটায়, মানে আপনি ধরেন আর্লি কিক অফও যদি হয়, বার্সেলোনার ম্যাচটাও তো আজকে একদম মাঝরাতে না, এমন টাইমটা যখন হচ্ছে আপনার বিকেল 5:15টার দিকে হচ্ছে লামিন ইয়ামালরা খেলবেন, তাদের স্থানীয় সময়, মানে হচ্ছে ইফতারের ঠিক আগে আগে। ওই মোমেন্টটায় যেন তার এক্সট্রা প্রেশার যেন বডির উপর না পড়ে, তিনি স্টার্ট করলে ওয়ার্ম আপের সময় তিনি কি করবেন, এর আগে রাতের বেলা তার খাবার কি হয়েছে, কতটুকু স্লিপ সাইকেল তার কন্টিনিউ করতে হয়েছে এই রোজার জন্য, সবকিছু কিন্তু হচ্ছে প্ল্যান করেই আগাচ্ছেন হান্সি স্লিপ ফ্লিক। স্পেশালিস্ট আছেই, তাই না? হ্যাঁ, তো ওই সবকিছু মিলে, কারণ আপনার রাতের বেলাও তো আপনি এক্সট্রা আরেক লট আপনি খাচ্ছেন, কারণ সেহরি আপনার লামিন ইয়ামালকে তখন করতে হচ্ছে। ওই পানি শূন্যতাটা যেন না হয়, ক্র্যাম্প যেন না করে, সবকিছুই হচ্ছে গিয়ে লামিন ইয়ামালকে নিয়ে আলাদা। এখন আপনার একটা চ্যাপ্টার বার্সেলোনায় হয়েছে, রামাদান ওয়ার্কস উইথ লামিন। সেকেন্ড হাফে তাহলে কি আমরা দেখবো যে লামিন ইয়ামাল আরেকটু চাঙ্গা হয়ে খেলবেন? ওই সময় ইফতার টাইম তো হয়ে যাওয়া উচিত না? তখন হচ্ছে ইফতারটা নিয়ে তারপর হচ্ছে হয়তো শুরুও করতে পারেন, হয়তো হয়ে যেতে পারে। যাই হোক, আমরা এই আলোচনা লামিন ইয়ামালরাই বুঝবেন ভালো। শেষ পর্যন্ত এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে? বার্সেলোনা জিতবে। বার্সেলোনার জেতা উচিত, এবং বার্সেলোনার আরো একবার ওই শিরোপার confidence জায়গাটায় বললাম, উদ্ধার বার্সেলোনা করতে জিতবে। পারা উচিত। মানে রিয়াল মাদ্রিদের এরকম সুযোগ কেন তারা হাতছাড়া করতে চাইবে লেভান্তের সঙ্গে? আর আজকের ম্যাচ যদি বার্সেলোনা জিততে না পারে, তাহলে বার্সেলোনার ধরে নিতে হবে যে কপালে তাদের এই না, শিরোপা আমার সম্ভবত মনে হয় না আপনার না জিততে পারার কোনো কারণ আছে থাকা লেভান্তের উচিত না। সাথে, ঠিক আছে? কিন্তু দিন শেষে ফুটবলে তো অনেক Football, কিছু anything- ঘটে। দেখা যাক শেষ পর্যন্ত ওই ম্যাচে কি ঘটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.